नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय धनु राशिर बर्षफल 2024 पुरो बछरेर बर्षफल बोलबो জানুয়ারি থেকে নিয়ে একেবারে ডিসেম্বর পর্যন্ত। তার সঙ্গে প্রতিকার, রত্নের প্রতিকার, অশুভ প্রতিকার, মূল তার রত্ন সমস্ত কিছু বলবো, মন্ত্র, বীজমন্ত্র, রুদ্রাক্ষ সব কিছু বলে যাব। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, ভিডিওটা বড় হবে। বর্ষফলের ভিডিও বলে কথা, 12টা মাসের বিচার করতে হবে, আর তার সঙ্গে রাশির বৈশিষ্ট্য এবং কি করতে হবে, কি করতে হবে না, কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে, এই সমস্ত কিছু বিস্তারিত বলতে গেলে একটু সময় লাগবে, তাই ভিডিও বড় হতে পারে। তোমাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য ধরে শুনবে। যদি একদিনের সময় না হয় তাহলে দুদিনে ভিডিওটা দেখবে, কিন্তু ভিডিওটা দেখবে অনেক কিছু জানতে পারবে, ভালো লাগবে, এটা আমি বলতে পারি। ধনু রাশি এমনিতেই খুব একটা ভালো রাশি, শক্তিশালী রাশি। ধনু রাশির অনেক ক্ষমতা আছে, তাই তাদেরকে যোদ্ধা নাম দেওয়া হয়েছে। তো যোদ্ধারা সব কিছু করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। আর এই যোদ্ধা শুধুমাত্র যুদ্ধ জ্ঞান দিয়েই করে এবং শক্তি দিয়ে করে না। শক্তির যে তারা শক্তিতে বিশ্বাস সবসময় করে তা নয়, তারা সবসময় জ্ঞান, বিবেক, এই তাদের বিচার, এই বিবেক বুদ্ধি এবং জ্ঞান দিয়ে তারা যুদ্ধ করে, জীবনের যুদ্ধে জয়লাভ করে, সমস্ত ক্ষেত্রে মান সম্মান খ্যাতি অর্জন করে। তো ধনুরাশির বৈশিষ্ট্য সম্বন্ধে একটু বলে নিই, তারপরে আমি বলছি। তবে আমি তার আগে একটা কথা বলবো যে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, সব কিছু শোনো, ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। ধনুরাশির সমস্ত ভিডিও যা আমি গত দিনে দিয়েছি সেগুলোর সমস্ত লিস্ট আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, একটা একটা করে চাইলে দেখে নিতে পারো, আর ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। বর্ষফলের ভিডিও বলে কথা, একটু সময় লাগবে, ভিডিওটা একটু বিস্তারিত বলতে হবে, মন দিয়ে শোনো। নতুনদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, মনের মতো ভিডিও আমি উপহার দেব, সব কিছু জানতে পারবে, অনেক প্রতিকার দেব, নিয়মিত ভিডিও দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, তাতে আমাদের মনোবল বাড়ে এবং কাজ করতে সুবিধা হয়। যাই হোক, আমি আজকে এবার শুরু করছি ধনুরাশির কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে। রাশি ফল বা বর্ষফল বলতে গেলে আমি মনে করি তার আগে রাশির বৈশিষ্ট্য বা নিজের স্বভাব চরিত্র, যে রাশিতে আমি বিলং করি, জন্ম নিয়েছি, সেই রাশির স্বভাব চরিত্র সম্বন্ধে জানা খুব দরকার। কেন দরকার? এই জন্য দরকার যে আমি যদি জানতে পারি, বুঝতে পারি নিজেকে, নিজের স্বভাব চরিত্রকে, তাহলে আমি আমার নিজের সাপেক্ষে অন্যজনকে বা আমার সামনের মানুষকে আমি ট্যালি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো, তার দুর্বলতা, তার কোথায় সবলতা, সব কিছু জেনে আমি নিজের মতো করে তাকে হ্যান্ডেল করতে পারবো। তো এইগুলো দরকার সংসারে শান্তি আনার জন্য, জীবনে শান্তি আনার জন্য। তো এই জন্য আগে নিজেকে জানতে হবে, নিজের রাশি, নিজের লগ্নকে জানতে হবে। যদি ধনুরাশি, ধনুলগ্ন হয় তাহলে অবশ্যই মানুষগুলো এরকম হবে যা আমি এখন বলতে চলেছি। প্রথমেই বলে রাখি আমি যে ধনুরাশির অধিপতিদেব হলেন গুরুদেব বৃহস্পতি অধিপতি, এবং এখানে 3টি নক্ষত্র থাকে, মূলা, পূর্বসারা ও উত্তরসারা। এখানে এই রাশিটি সবথেকে শক্তিশালী রাশি, কারণ দ্ব্যর্থক রাশি, অগ্নি রাশি, পুরুষ রাশি, ক্ষত্রিয় রাশি, তাই যোদ্ধা আখ্যা দেওয়া হয়েছে। যুদ্ধ এদের জীবনের সঙ্গী, যুদ্ধ করে বাঁচতে হয়, বহু ওঠাপড়ার মধ্যে এদের জীবন কাটে। একটা কার্মিক ডেট বা পূর্বজন্মের ঋণ নিয়ে এরা জন্মায়, সেই ঋণ হয়তো শোধ করতে করতেই জীবনে অনেকটা জীবনে অনেকটা সময় কেটে যায়, প্রায় মাঝ বয়সে লেগে যায় এদের জীবনে সেই ঋণ শোধ করতে করতে। তো এরকমই কিছু পূর্বজন্মের ঋণ বলো বা কার্মিক ডেট বলো, কার্মিক ঋণ বলো, সেই সব নিয়ে এসেই আমাদেরকে এই জীবনে শোধ করতে হয়, মেকআপ করতে হয়। আর এগুলো করতে গিয়েই আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। তবুও আমি বলবো যে তোমাদের মধ্যে ভগবান এমন শক্তি দিয়েছেন যে তোমরা সেই সব কিছুকে অবলীলায় ওভারকাম করতে পারো। সেই শক্তি তোমাদের আছে, যথেষ্ট শক্তি আছে। তোমাদের রাশির চিহ্নই হচ্ছে যে যোদ্ধা, তীরন্দাজ যোদ্ধা, অশ্বারোহী তীরন্দাজ যোদ্ধা, যা যুদ্ধ জীবনের একটা অংশ, পার্ট অ্যান্ড পার্সেল, অপরিহার্য অংশ। তো এরকম যাদের চরিত্র, যাদের স্বভাব
তাদেরকে সহজে নোয়ানো মুশকিল, সহজে ঝুঁকানো মুশকিল, সহজে হারানো মুশকিল। হ্যাঁ, তাদের একটা নেগেটিভ একটু নেগেটিভ দোষ থাকে, সেটা হলো উদ্যমের অভাব ঘটে মাঝে মাঝে। কীরকম না, যে কোনো কাজ যদি হাতে তারা নেয় তো সেটাকে শেষ করতে পারে না, তাকে সেই কাজটাকে মাঝে মাঝে আনফিনিশ রাখতে হয় বা পেন্ডিং রাখতে হয় পারিপার্শ্বিক কারণে, তার নিজের গাফিলতির জন্য নয়। তার পারিপার্শ্বিক চাপ, তার পারিবারিক চাপ, তার মানসিক চাপ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে সে বাধ্য হয় ওই যে কাজটা হাতে নিয়েছিল সেই কাজটাকে সেই মাঝপথে থামিয়ে দিতে। এই তাদের একটা ভাগ্যেরই দোষ বলবো। তাদের মানে তাদের কোনো সমস্যা নয়, এটা ভাগ্যের দোষ, তাদের কিছু করার নেই। পারিপার্শ্বিক চাপটাই এমন থাকে তাদের জীবনে। যাই হোক, সেটাকে যদি ওভারকাম করতে পারো তাহলে তোমরা জীবনে আরও অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবে। সেই বিষয়ে তোমরা একটু সতর্ক থেকো, ওয়াকিবহাল থেকো, তাহলে আরও উন্নতি করতে পারবে, শান্তি পাবে জীবনে, আরও যা চাও, যা তোমাদের মনে কামনা বাসনা আছে সেগুলোকে পূরণ করতে পারবে। ধনুরাশি হচ্ছে যে কালপুরুষের ভাগ্যস্থান, নবম স্থান। তো মানে তোমরা যুদ্ধ করে ভাগ্য নির্মাণ করতে পারো, সেই ক্ষমতা তোমাদের দিয়েছে ভগবান। তোমাদের ভাগ্য তোমরা নিজেরাই নির্মাণ করতে পারবে, একমাত্র তোমাদেরই সেই ক্ষমতা আছে। সেই জন্য সবথেকে শক্তিশালী রাশি চর, স্থির, দ্ব্যর্থক, এই তিনটে রাশি পরপর। যে চর যদি 5-এর মধ্যে 1 পায় তো স্থির পাবে 5-এর মধ্যে 3, আর তোমরা 5-এর মধ্যে 4.5, এরকম তোমাদের পয়েন্ট। তার মানে সবথেকে শক্তিশালী রাশি হলো দ্ব্যর্থক রাশি, সেটা হলো ধনু রাশি। এরকম আরও দ্ব্যর্থক রাশি আছে, সেটা পরবর্তী সময়ে বলবো। কিন্তু ধনু রাশি দ্ব্যর্থক রাশি, দ্বিস্বভাব রাশি। তোমাদের মধ্যে চরিত্রের মধ্যে অনেক শেড আছে, মানে বিভিন্ন সময় তোমরা মুড সুইং করতে পারো। বিভিন্ন রকমের যে চরিত্র তোমাদের মানসিকতায় আছে সেই চরিত্রগুলো কে তোমরা ফুটিয়ে তুলতে পারো স্থান, কাল, পাত্র ভেদ অনুসারে। মানে যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, আর যে যেমন সে তেমন। এই যে স্থান, কাল, পাত্র, এই বিচার করে তোমাদের যে জীবনে চলতে হয় বা চলার যে বুদ্ধি রাখতে হয় সেটা তোমাদের যথেষ্ট আছে। এই বুদ্ধিগুলোকে কাজে লাগিয়ে তোমরা জীবনে এগিয়ে চলো, তোমরা দেখবে আরও উন্নতি করতে পারবে। এইগুলো খুব জানার দরকার। তোমাদের জ্ঞানই সম্পদ, জ্ঞান লোকে তোমাদের গুরু বলে। তোমাদের কিছু থাক না থাক, মানে পয়সা থাক না থাক, মানুষ তোমাদের কথা, বুদ্ধি, এই দুটোর মাধ্যমে তোমাদেরকে মানুষ আলাদা করতে পারে। তোমাদের চরিত্রটাই এইরকম, মানে যেখানে যাবে যদি কথা বলে দাও, মানুষ তোমাদের কথাকে উপেক্ষা করতে পারে না, ইগনোর করতে পারে না কোনোভাবেই। তোমাদের কথা কিন্তু মানুষ নেবেই। 5টা মানুষ বলবে হ্যাঁ, মানুষটা কথাটা যা বলেছে সলিড বলেছে, দারুণ বলেছে, কথাটাকে ফেলে দেওয়া যাবে না। একবার বিচার করে দেখা যেতে পারে কথাটা গ্রহণযোগ্য কি না। এমনই তোমাদের কথা হয়, এমনই তোমাদের বিচার বুদ্ধি মানুষের কাজে আসে। 5 জনের কাজে আসে এই বিচার বুদ্ধিটা। লোকটার কাছে টাকা না থাক, চলো বুদ্ধি নিয়ে আসি, এই বুদ্ধিটা তোমাদের কাছ থেকে লোকে নিতে আসে। তোমাদের সম্মান করে, তোমাদেরকে সম্মান এমনি অটোমেটিক লোকে করে, তোমাদেরকে সম্মানের জন্য যেতে কারো কাছে হয় না। এই হচ্ছে তোমাদের চরিত্রের বৈশিষ্ট্য। এর মধ্যে বললাম ওঠাপড়া আছে, ওঠাপড়া থাকবেই জীবনে, তোমরা এগিয়ে চলো যোদ্ধার মতো। আর যেহেতু তোমাদের গুরুদেবের রাশি হলো, গুরুদেবের কাজ হলো জ্ঞান দান করা, সমাজের কল্যাণ করা, ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া, ধর্মের পথে চলা, আধ্যাত্মিকতার পথে চলা। তোমাদেরকে ওই আধ্যাত্মিকতার পথে, ধর্মের পথে গিয়ে ধর্ম বিতরণ করতে হবে, জ্ঞান বিতরণ করতে হবে, সমাজের মঙ্গল করতে হবে, সমাজের সবার সামনে নিজের জ্ঞানের আলোক বর্তিকাকে এগিয়ে দিতে হবে। এই মানে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে। এই তোমাদের জীবনের ব্রত, এটা তোমাদের বার্তা। এই চ্যালেঞ্জ তোমরা অ্যাকসেপ্ট না করলে, বা এই চ্যালেঞ্জ তোমরা অ্যাকসেপ্ট করে সেই চ্যালেঞ্জকে পাস না করলে মুশকিল। কিন্তু আবার পরবর্তী জীবনে যদি কোনোদিন জীবন ধারণ করতে হয় তাহলে কিন্তু এর থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা হবে। তাই বলছি যে এই চ্যালেঞ্জটাকে তোমরা অ্যাকসেপ্ট করবে। জীবনে বিভিন্ন প্রান্তে গিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি তোমাদের হতে হবে। তো এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে পাস করবে, এটা আমি বারবার বলবো। ধনুরাশির লোকেদের কিন্তু অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হয়, কাজ করতে হয়, অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয়, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে পাস করতে হয়, ভাগ্যের পরীক্ষা দিতে হয়। কারণ আমি বললাম যে কালপুরুষের নবম স্থান মানে ভাগ্যস্থান, পিতার স্থান, গুরুর স্থান। গুরুর আশীর্বাদ তোমাদের প্রয়োজন, পিতার আশীর্বাদ তোমাদের প্রয়োজন। পিতার আশীর্বাদ যত তোমরা নেবে বা গুরুর আশীর্বাদ যত তোমরা নেবে তত তোমাদের জীবনে উন্নতি হবে। এই তোমাদের এইগুলো কিছু সিক্রেট তোমাদের বলে যাচ্ছি, তোমরা এগুলো ব্যবহার করবে জীবনে চলার পথে। এরপরে আসছি যেটা হচ্ছে যে এ কেমন হয়, দেখতে কেমন হয়। এই জাতকের মানে এই জাতক জাতিকাদের মানে ধনুরাশির জাতক জাতিকাদের চেহারা কেমন হবে না, দীর্ঘাকৃতি,
পিঠটা হবে খুব চওড়া পিঠ, নাসিকা দীর্ঘ, প্রশস্ত ললাট মানে চওড়া কপাল, গৌর বর্ণ। তারপর হচ্ছে যে মাঝে মাঝে চঞ্চল হয়, তবে সবার যে গৌরবর্ণ হবে তা কিন্তু নয়, মাঝে মানে বেশিরভাগ দেখা যায় গৌরবর্ণ হয়। ভক্তিপরায়ণ হবে, বিভিন্ন শাস্ত্রে পারদর্শী হবে, শান্তিপ্রিয়, রসিক মানুষ হবে, এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। বন্ধুদের হিতকামী হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হবে। আর বন্ধুর সংখ্যা খুব সীমিত হয়, খুব কম হয়। আর এরা হচ্ছে যে আদর্শবান, জ্ঞানী মানুষ, সৎ মানুষ, ধার্মিক মানুষ। মাঝে মাঝে কর্মক্ষেত্রে এদের দেখা যায় যে বহু রকমের জ্ঞান মানে বহুমুখী প্রতিভা এদের থাকে। এই জ্ঞানের প্রকাশ দেখা যায় তাদের চরিত্রে, তাদের মধ্যে, মনের মধ্যে। তাদের এমনই জ্ঞান যে সেই জ্ঞান তাদেরকে আর 5 জনের থেকে আলাদা করে রাখে। মানুষ 5 জনের থেকে আলাদা করে তাদেরকে চিনতে পারে যে এই মানুষটির মধ্যে জ্ঞান আছে এবং এই মানুষটি ধনুরাশির মানুষ, বৃহস্পতি জাতক বা জাতিকা। কারণ এদের সবটাই বললাম না, কথা এমন বলবে যে গ্রহণ করতে বাধ্য মানুষ, আর এমন বুদ্ধি বা বিচার দেবে, রায় দেবে এমনভাবে ভেবে যে কেউ ফেলতে পারবে না। গুরুদেবের কাজই হচ্ছে এরকম যে, বা বৃহস্পতির কাজই হলো এরকম যে যখন রাজা রাজ্য চালাবার জন্য বিপদে পড়ে, যখন সংকটে পড়ে, ধর্ম সংকটে পড়ে, তখন গুরুদেবকেই ডাকে, তাদেরকে আহ্বান করে যে তাদের থেকেই বুদ্ধি নেবার জন্য রাজা বলে যে গুরুদেব এবার তুমি বলো যে কি করা উচিত। যখন ধর্ম সংকট, যখন আর্থিক সংকট, যখন সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, যখন কারোর কাছে উত্তর থাকে না, তখন গুরুদেবকেই ডাকে সবাই, মানে রাজা তাকে ডাকে এবং ডেকে তার কাছে পরামর্শ চায়, এবং তিনি ভেবে চিনতে যে উত্তরটা দেন সেটা গ্রহণযোগ্য হয়, রাজ্য বা রাজার কাছে সেটা সঠিক হয় সেই সিদ্ধান্তটা। এবং সেই রকমের গুণ বা জ্ঞান সেই গুরুর মধ্যে থাকে। সেই গুরুই সব, তখন সংকট মোচন হয়ে সেই গুরুদেব হাজির হয় সবার সামনে, এবং সেই রকমের যে চরিত্র গুরুর একটা থাকে, সেই জ্ঞান, সেই গুণ তোমাদের চরিত্রের মধ্যেও দেখা যায়। বোঝা গেল? তো এই হলো ব্যাপার, মানে জ্ঞান আর গুণ তোমাদের পরিচয়, তোমাদের শক্তির সম্পদ। জ্ঞান আর গুণ, জ্ঞান গুণ সাগরকে ভগবান বজরংবলী। তো তোমরাও সেই রকমই। তাই আমি বলবো যে জ্ঞান আর গুণকে কাজে লাগিয়ে জীবনের সমস্ত বাধাকে কাটিয়ে উঠে উদ্যমের সঙ্গে, সাহসিকতার সঙ্গে যদি তোমরা পরিশ্রম করতে পারো, পুরুষার্থ করতে পারো, জীবনের যা কামনা বাসনা করেছো তোমরা সব পাবে, এটা আমি বলে রাখলাম। ধনু রাশি এটা একমাত্র রাশি যার যোগ্যতা আছে, সমস্ত কিছু করতে পারে তারা। এবার বলবো যে ধনুরাশির দাম্পত্য জীবন কেমন হয়। ধনুরাশির দাম্পত্য জীবন মধ্যম মানের। ধনুরাশির দাম্পত্য জীবন বলতে তেমন কিছু হয় না, সেভাবে কিছু আমি আজ পর্যন্ত কোনো মানুষকে সেভাবে কোনো সুখ পেতে দেখিনি। খুব কম মানুষ আছে, এরকম নয় যে সবাই সুখী হয় না, কিন্তু খুব কম মানুষ। কারণ ওই যে বললাম ধনু রাশির উল্টো দিকে যে মানুষটি থাকেন তার স্বভাব হচ্ছে মিথুন রাশির স্বভাব সে পাবে, এবং মিথুন হচ্ছে বুধ, চঞ্চল গ্রহ, বালক গ্রহের স্বভাব সে পায় তার পত্নী বা জীবনসাথী বা পতি। তো তার একদিকে জ্ঞানের সাগর আর একদিকে চঞ্চলতার সাগর বা চঞ্চলতার প্রকাশ, যেখানে বিবেক বুদ্ধি প্রজ্ঞা বিরাজ করে, আর একদিকে বালক ভঙ্গি বা তার চাল চলন এরকম বালকের মতো। তো তার সঙ্গে কতদূর কি ম্যাচ হবে তোমরাই বিচার করো। তো এই বিষয়টাই আমি, দাম্পত্য জীবন মধ্যম, এইটুকু ছাড়া কিছু বলার নেই। আর বাকি শরীর স্বাস্থ্য তোমাদের খুব ভালোই থাকে, পেটের প্রবলেম মাঝে মাঝে দেখা যায়, এই হলো ব্যাপার। তবে মাঝে মাঝে হাঁপানি, সর্দি, কাশি, হৃদরোগ এগুলো তোমাদের থাকে, শ্বাসযন্ত্রের প্রবলেম থাকে, লিভারের সমস্যা আমি বলেছি, কিছু ডায়রিয়া বা এই পেটের সমস্যাগুলো লেগেই থাকে। তোমাদের বলবো যে একটু নিরামিষাশী হলে খুব ভালো হয়। এই হলো তোমাদের রাশির বৈশিষ্ট্য। এবার আমি চলে আসব বর্ষফল বলতে। বর্ষফলের জন্য আমি এবার বলবো যে প্রথমেই বলবো জানুয়ারি মাসটা তোমাদের পক্ষে খুব শুভ একটা মাস। আমি আগেই বলেছি জানুয়ারি মাসের ভিডিওতে, মাসিক রাশিফল ভিডিওতে, শুভ মাস। গুরুদেব
4 মাস পরে মার্গী হচ্ছেন বক্রী অবস্থা থেকে। তাই গুরুদেব শুভ ফল দেবেন লগ্নপতি মার্গী হলে। লগ্নপতি গুরুদেব তিনি মার্গী হচ্ছেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছেন যে তিনি এখন মঙ্গলের ক্ষেত্রে বা মঙ্গলের ঘরে আছেন, রাশিতে আছেন, মেষ রাশিতে আছেন। তাই রাশি যেহেতু মিত্র রাশি, তাই ফল শুভ হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো সন্দেহ নেই। এবারে আসছি গুরুদেব তারপরে কিছুদিন পরে চলে যাবেন কোথায়? গুরুদেব চলে যাবেন তারপরে মার্চের পরে তোমাদের ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে যখন লগ্নপতি যাবেন তখন অনেক দিন তিনি থাকবেন, 1.5 বছর থাকবেন। তখন একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখো, এইটুকু ছাড়া আর কোনো বিশেষ সমস্যা থাকার কথা নয়। আর আমি বললাম শরীর স্বাস্থ্য যে রোগগুলো নিয়ে আলোচনা করেছি সেই রোগগুলো নিয়ে একটু ভেবে দেখবে। কি রোগ না, এই যে হাঁপানি, লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, এই হার্টের প্রবলেম, এই সমস্ত ব্যাপারে। তো এবারে আসছি, দেখো সারা বছর শরীর স্বাস্থ্য মিডিয়াম থাকবে, আমি শরীর স্বাস্থ্য নিয়ে বললাম। এবারে আসছি ধনপতি মানে ধনভাবকে নিয়ে। ধনভাবে আমি দেখতে পাচ্ছি শনিদেব তিনি ধনপতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করবেন পুরো বছরটাই। তাহলে পুরো বছরে যখন দ্বিতীয়পতি ও তৃতীয়পতি নিজের ঘরে থাকবেন তখন তিনি মানে সঞ্চয়ের মানে ধন সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যালেন্স রাখবেন, মানে ডাউনও হবে না আপও হবে না, অর্থাৎ ধনভাব শুভ। তারপর হচ্ছে যে তৃতীয় ভাব, যেটা হচ্ছে যে পাড়া প্রতিবেশী, ভাই বোন, নিজের বাহুবল, প্রচেষ্টা, এগুলোও কিন্তু ভালোভাবেই এগোবে, ব্যালেন্স থাকবে। অর্থাৎ এখানে কোনো রকম চিন্তা করার কিছু নেই। তোমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কোনো ঢিলেমি না থাকে বা আলস্যতা না থাকে, তাহলে তোমরা এই সংক্রান্ত যে কাজগুলো আছে, অর্থাৎ সোশ্যাল লাইফের কাজ, মানে যদি সামাজিক কোনো কাজ হয় বা টাকা কড়ির যে কোনো সঞ্চয়ের জন্য কাজ, এই সমস্ত ভাই বোনদের যে কাজ বা অন্যান্য আত্মীয় স্বজনদের জন্য যে কাজ তোমাদের দায়িত্ব থাকে পারিবারিক জীবনে, সেই সমস্ত দায়িত্ব তোমরা খুব সহজে তোমরা কমপ্লিট করতে পারবে, কাজগুলো দায়িত্বগুলো পালন করতে পারবে। অর্থাৎ দ্বিতীয় ভাবটা শুভ। 4th হাউসে রাহু থাকবে সারা বছর, তাই 4th হাউস নিয়ে একটু চিন্তার কারণ থাকবেই। কারণ ওটা হচ্ছে পারিবারিক জায়গা, পারিবারিক শান্তি, মানসিক শান্তি, মায়ের জায়গা, নিজের মানে গৃহ। তো ওখানে একটু মানে ভূমি, ভবন, বাড়ি, জমি, এই সমস্ত কিছু কারকতা বহন করে 4th হাউসটা। রাহু থাকলে ওখানে ওই সমস্ত বিষয় একটু ট্রাবল দেবে, বেশ ভালো রকম ট্রাবল দেবে। মানসিক শান্তিতে মাঝে মাঝে মানে ব্যাঘাত ঘটতে পারে। তবুও বলছি যে কোনো চিন্তার কিছু নেই। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো যে হলুদের ব্যবহার করতে, বিষ্ণু সহস্রনাম জপ করতে, তাহলে কিন্তু রাহুকে অনেকটা শান্ত রাখা যাবে, কন্ট্রোলে রাখা যাবে। তাহলে আর যে কোনো পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে গুরুজনদের সঙ্গে পরামর্শ করবে, এটাই বারবার বলে রাখবো। আর এবার আসছি পঞ্চমপতি মঙ্গলদেবের কথায়। পঞ্চমপতি মঙ্গলদেব বিভিন্ন সময় আমি দেখতে পাচ্ছি তিনি থাকবেন শনির সঙ্গে একবার থাকবেন কিছুদিন, তো তারপরে নিজের রাশিতে থাকবেন মেষ রাশিতে। বছরের প্রায় ভালো মানে যে গোচরগুলো মঙ্গলে দেখতে পাচ্ছি, নিচু অবস্থা শুরু থাকবে একমাত্র নভেম্বরের দিকে, অক্টোবরের দিকে। তো বাকি নভেম্বরটাই বেশি করে দেখতে পাচ্ছি নিচু অবস্থা। তারপরে মঙ্গল নিচস্থ হলে তোমাদের যেহেতু এটা পঞ্চমপতি, সেই সময় একটু পঞ্চম ভাব, যেমন ওটা হচ্ছে বিদ্যাভাব, উচ্চশিক্ষা, প্রেম, তারপর হচ্ছে যে নিজের স্ট্রাগল, নিজের প্রতিভা, এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাও কখন? ওই নভেম্বর মাসে। তো বাকি সময়টা মঙ্গলদেবকে নিয়ে কোনো চিন্তা করার নতুন করে কিছু নেই। শনির সঙ্গে যখন ট্রানজ্যাকশন হবে, সহাবস্থান হবে, তখন হবে এপ্রিল মাস। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এপ্রিল, মে ও জুন এই 3 মাস তোমাদের সর্বক্ষেত্রে সাবধান হবার সুযোগ আছে, মানে সাবধান হবার দরকার আছে। কারণ এই 3 মাসে আমি দেখতে পাচ্ছি যে 4th হাউসে, তারপর হচ্ছে যে 6th হাউসে, মানে 4 নম্বর ভাব ও ষষ্ঠ ভাব খুব পীড়া দেবে। অর্থাৎ জুন মাসে ষষ্ঠ ভাব ও মে মাসে 4th ভাব, এই কটা ভাব খুব পীড়া দেবে, এবং সেটা শুরু হবে এপ্রিল মাস থেকে। তো শনি মঙ্গলের এপ্রিল মাসে একটা সহাবস্থান হবে। সেই সময় পঞ্চমপতি যেহেতু বললাম স্ট্রাগল করায়, তো মঙ্গলদেব তিনি শক্তি যোগাবেন, সেই ক্ষেত্রে শনি বাধা দেবেন। তো মঙ্গলদেব বলবেন তো ফিনিশ করো কাজগুলো, আর শনি বলবে না একটু ধীরে সুস্থে করো, বিভিন্ন ক্ষেত্রে বাধা দেবে। এই ব্যাপার শিক্ষায়, উচ্চশিক্ষায়
বা সন্তানের শরীর স্বাস্থ্যে একটু প্রভাব ফেলবে, উচ্চশিক্ষায় বাধা দেবে, এই সব ঘটনাগুলো ঘটবে। সেই সময় একটু বুদ্ধির সঙ্গে কাজ করো। তো এপ্রিল মাসে দেখতে পাচ্ছি রবি, শুক্র আর রাহু একসঙ্গে থেকে গ্রহণ যোগ করবেন ও দারিদ্র দোষ করবেন এপ্রিল মাসে। তাহলে ওই সময় কি হবে, দারিদ্র দোষ মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা তখন দেখা দিতে পারে, যেহেতু ষষ্ঠপতি 4th হাউসে, তাই শত্রুর কারণে মানসিক পীড়া দিতে হতে পারে এবং পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। আবার সেই রাহু আর রবি মানে গ্রহণ দোষ তৈরি করবে, তাই 4th হাউসে গ্রহণ দোষ মানে মান সম্মানে একটু টান পড়তে পারে, শত্রুরা বদনাম করতে পারে এই সময় এপ্রিল মাসে। এটা এপ্রিল মাস, এপ্রিল মাসে কথা বলছি। মে মাসেও অনেকটা সেরকমই থাকবে অবস্থাটা। জুন মাসে ষষ্ঠভাবে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র ষষ্ঠভাবে, ওখানেও দারিদ্র দোষ তৈরি হবে। বুধ বৃহস্পতি একসঙ্গে থেকে ছন্নছাড়া যোগ তৈরি করবেন, তাই জুন মাসটা অবশ্যই সাবধান থেকো শরীর স্বাস্থ্য নিয়ে, যেহেতু ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু, তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে। বাকি যে সমস্ত দেখছি যে জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, এগুলো হচ্ছে মিডিয়াম যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যাবে। আর একটা কথা বলবো যে ভালো মন্দ মিশিয়ে মানে হলো যে ভালোটাই বেশি হওয়ার সম্ভাবনা। গোচর ফল তেমন কিছু চিন্তার দেবে না ধনুরাশির জন্য পুরো বছরটা, শুধুমাত্র ওই 3টে মাসের কথা, এপ্রিল, মে, জুন, এই 3 মাস ছাড়া তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আর এবারে আমি বাকিগুলোর কথা বলছি। বাকিগুলো হলো যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস মিডিয়াম যাবে সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, তারপর পারিবারিক জীবন, তারপর হচ্ছে যে সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, পিতামাতার স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রে মিডিয়াম যাবে। এবং ব্যবসার তোমাদের বলবো যে সারা বছর ব্যবসা কেমন যাবে। আমি একটা কথা বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাসে তোমাদের ব্যবসা ক্ষেত্র কোনোভাবে অ্যাফেক্টেড হবে না। যা আছে তোমাদের অ্যাসেট, সেই নিয়ে তোমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে। শুধু ওই 3টে মাস, এপ্রিল, মে, জুন, এই 3টে মাস তোমরা একটু সাবধান থেকো। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবে। বড় কোনো ইনভেস্ট করার আগে অবশ্যই 2 বার নয় 200 বার ভাববে ওই 3 মাসে শুধু। তারপরে বলবো যে আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যখন আসবে তখন তোমরা ধীরে ধীরে একটু খাতা খুলতে পারো। তো ব্যবসার আমি যেটা দেখছি সপ্তম ভাবে যে অধিপতি বুধদেব, তিনি বুধদেব ওই 3 মাস ছাড়া বিভিন্নভাবে ওই 3 মাসে একটু অ্যাফেক্টেড থাকবেন। বাকি সমস্ত দিক থেকে বুধের জন্য কোনো অসুবিধার বা কোনো রকম খারাপ গোচর আমি দেখছি না। বুধ বেশিরভাগই সময় শুক্রের সঙ্গে থাকবেন সারা বছরে, তাই বুধ শুক্র একসঙ্গে থাকলে যেটা হয় সেটা হলো যে শুক্র বুধ তো একই মিত্র গ্রহ, তাই মিডিয়াম যাবে আমি বলবো। কারণ ধনুরাশির মারক গ্রহ শুক্র, তাই শুভ ফল বলবো না, ওটা মিডিয়াম যাবে, মধ্যম মানের। ব্যবসার গতি খুব মধ্যম মানেরই যাবে, হাই ফাই কিছু হবে না ভাই। আর একটা কথা বলি, হাই ফাই যদি কিছু করতে চাও তাহলে অবশ্যই ছকগুলো বিচার করিয়ে সঠিকভাবে প্রতিকার করে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পথে গিয়ে প্রতিকার করালে অবশ্যই কিছু হাইফাই হবে কি না সেটা জন্মছক বলবে। সেই জন্মছকটাকে বিচার করিয়ে তোমরা চেষ্টা করবে যাতে হাইফাই না হলেও একটু হলেও যেন শান্তি পাওয়া যায় বা এখান থেকে কিছু উপার্জন করা যায়, অর্থাৎ ব্যবসা থেকে কিছু উপার্জন করা যায়। এবার বলবো যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস, এই 3 মাসের যে বর্ষফল বা রাশিফল হবে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি সপ্তমভাবে মঙ্গলদেব থাকবেন অনেক দিন, তারপরে তিনি অষ্টমে যাবেন। মঙ্গলদেব সপ্তমে থাকার সময় তোমাদের চিন্তার কোনো কারণ নেই। পঞ্চমপতি সপ্তমভাবে থাকলে দাম্পত্য জীবনে একটু অশান্তি থাকে, কিন্তু ব্যবসার দিক থেকে শুভ থাকে। ব্যবসা যারা করতে চাও ভালো থাকবে, কারণ এই 3টে মাস ব্যবসার জন্য ভালো। আমি প্রথমেই বলবো যে ব্যবসা জন্য ভালো সময় থাকবে প্রতি বছরের 12টা মাসের মধ্যে 9টা মাস। আবার আসছি দাম্পত্য জীবনের জন্য। দাম্পত্য জীবনের জন্য ভালো সময়, খুব ভালো সময়, মাত্র 3টে মাসের জন্য খারাপ, একটু সাবধান থেকে থাকতে হবে। কারো কারো ডিভোর্স হতে পারে ওই 3 মাসের মধ্যে, কারো কারো হঠাৎ বিয়ে হতে পারে ওই 3 মাসের মধ্যে। আবার বলবো যে নতুন কর্ম লাভ হবে কিনা, নতুন চাকরি বাকরি হবে কিনা, যারা নতুন চাকরি খুঁজছো তাদের জন্য বলবো যে নতুন চাকরি যদি অ্যাচিভ করতে চাও তাহলে একাদশপতি শুক্রকে দেখতে হবে। শুক্র তোমাদের জন্মছকে যদি বলবান থাকে বা সঠিক অবস্থায় থাকে তাহলে তোমাদের এই বছরে তোমাদের চাকরি প্রাপ্তি হবে। আর রবিদেব তোমাদের যখন সঠিক অবস্থান যখন করবেন, যে যখন যেভাবে যাবে, যতই
হোক না কেন আমি বলবো তোমাদের চাকরিটা জানুয়ারি থেকে ওই যে মার্চ বললাম ওই 3 মাসের মধ্যে হলে হবে, না হলে আবার ওইদিকে এপ্রিল মে জুন ওই 3 মাসে আর কোনো সম্ভাবনা থাকবে না, আবার জুলাই আগস্ট থেকে যদি আবার একটু সম্ভাবনা ফেরে। তো এই হলো তোমাদের চাকরি পাওয়ার একটা ব্যবস্থা। কর্মজগৎটাও কিন্তু ট্রাবল দিতে পারে একটু, কারণ দশমপতি তোমাদের যে দশমপতি তিনি বুধদেব, তিনি মাঝে মাঝে একটু যখন রাহুর সঙ্গে যখন বৃহস্পতির সঙ্গে যখন সহাবস্থান করবেন তখন কর্মজগতে একটু আপ ডাউন দেখা দেবে, অর্থাৎ বসের সঙ্গে বনিবনার অভাব, টাইম ম্যানেজমেন্ট করা, মানি ম্যানেজমেন্ট করা, একটু এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, মনোসংযোগে ব্যাঘাত ঘটবে, সিদ্ধান্ত নিতে ভুল হবে, এই সমস্ত ব্যাপার। ভালো তো হবেই, ভালো আমি বলবো যে ভালো হয় মন্দ হয়, তাই ঘাবড়াবার কিছু নেই, ভালো হবে মন্দও হবে। মন্দগুলো হলে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোন কোন ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে, আমি এইগুলোই বলার চেষ্টা করব। আর একটা কথা বলবো যে মন্দ হলেই সমস্যা বাড়ে, সমস্যা যাতে না বাড়ে, সমস্যার যেন সঠিক সমাধান হয়, আমি সেই চেষ্টাই করছি, সেই পথগুলোই দেখাবার দায়িত্ব বা কাজ আমার, আমি সেইটাই করতে যাচ্ছি। ভালো বলে তুমি গাড়ি পাবে বাড়ি পাবে বলে দিয়ে আমি চলে যাব, তোমাদের দেখবো যে লাস্টে যে হলো না, বা তোমাদের সবার যে হবে তাও তো নয়, তাই ফালতু বকে আমি চেষ্টা করি না, ফালতু বকার চেষ্টা করি না। যেটা বলছি গুছিয়ে বলার চেষ্টা করছি, তোমরা সবাই শুনে নাও, কাজে লাগবে। আমি সব একটা একটা করে বলে যাচ্ছি, শরীর স্বাস্থ্য, দাম্পত্য, কর্ম, ব্যবসা, চাকরি, সমস্ত দিক থেকে বলে যাচ্ছি, যেগুলো মানুষের দরকার, যেগুলো না হলে মানুষের জীবন চলে না, আমি সেই বিষয়গুলো আগে বলবো। তারপরে শিক্ষা, স্বাস্থ্য সে আসছি, বা প্রেম, বিদ্যা, বিবাহ, সেগুলো আসছে আমি। তো আমি বললাম যে কি, হ্যাঁ দাম্পত্য জীবন, কর্মজীবন এগুলো সব থাকবে, মোটামুটি মিডিয়াম অবস্থায় থাকবে, তাই চিন্তা করার কিছু নেই। এবার আসছি যে কারো যদি প্রেম হয়, দেখো আমি বলছি যে তোমাদের পঞ্চমপতি মঙ্গলদেব যখন রাহু আর শনির সঙ্গে থাকবে তখনই তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটতে পারে, বাকি সময়গুলো কিন্তু প্রেমের জন্য অতি উত্তম সময়। সুতরাং প্রেম তোমাদের জীবনে আসবে, আমি প্রেমের জন্য আলাদা একটা ভিডিও দিয়ে যাব, সেটা আমি বিচার করে যাচ্ছি। তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে, আমার ভিডিওগুলোতে চোখ রাখবে, আমি একটার পর একটা ধনুরাশির জন্য ভিডিও দিয়ে যাব। প্রেম ভাগ্য, তারপর হচ্ছে দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য করে করে আলাদা করে ভিডিও দিয়ে যাব। ব্যবসার জন্য বা কর্মের জন্য সমস্ত কিছু ভিডিও দিয়ে যাব। আজকে বর্ষফল বলছি, বর্ষফল বলতে গিয়ে একসঙ্গে সব বলতে হচ্ছে এবং সময় বেশি চলে যাবে সেই ভয়টাও থাকছে। সময় বেশি হলে আবার তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে, ভিডিও দেখবেই না হয়তো, এই ভয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারছি না। তো যাই হোক, তবুও চেষ্টা করছি সঠিকভাবে প্রাসঙ্গিকভাবে বলার, যাতে তোমাদের একটু সুবিধা হয় এইগুলো জেনে। এবার আসছি তোমাদের দাম্পত্য জীবনের কথাই বলেছি, কর্মজীবনের কথা বলেছি, ইনকাম হবে কি না, ইনকাম মানে উপার্জন আমি বলেছি যে শুক্রদেব তোমাদের যখন রাহুর সঙ্গে থাকবে কিছু টাকা নিয়ে চলে যাবে, যখন শনির সঙ্গে থাকবে ইনকামে একটু আটকাবে, ইনকাম বাধা দেবে, যখন বুধের সঙ্গে থাকবে তখন তোমাদের বুদ্ধির দ্বারা ইনকাম হবে, আর যখন মঙ্গলের সঙ্গে থাকবে তখন তো একটু কুফল দেবেই, তখন একটু ট্রাবল দেবে। আর এবার যখন রবির সঙ্গে থাকবে তখনও ইনকামে ট্রাবল দেবে। রবি আর শুক্র মঙ্গল, শুক্র রাহু, শুক্র শনি, এই সমস্ত সহাবস্থানগুলো যখন হবে, বিশেষ করে ওই যে বললাম এপ্রিল মে জুন, এই সমস্ত জায়গা, এই 3টে মাসে তোমাদের ইনকামে উপার্জনে একটু সমস্যা হতে পারে, এই হলো ব্যাপার। তো বাকি সমস্ত ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়ি আছো, যারা স্টুডেন্ট আছো, যারা ব্যবসায়ী আছো, যারা হাউসওয়াইফ আছো, তাদের জন্য বলবো যে এই যে 2024 সাল আসছে ধনুরাশির জন্য, তোমাদের জন্য শুভ ফলই আনবে, মিডিয়াম আনবে ওই 3টে মাস, বাকি যে 9টা মাস আসছে সেই 9টা মাসের ক্ষেত্রে শুভ ফল আনবে, সর্বক্ষেত্রে শুভ ফল। কারণ বৃহস্পতি তিনি থাকবেন ষষ্ঠভাবে, বৃহস্পতি থাকবেন বেশিরভাগ সময়ে রোহিণী নক্ষত্রে, কৃতিকা নক্ষত্রে ও মৃগশিরা নক্ষত্রে, লগ্নপতি মিত্র নক্ষত্রে থাকবে, কিন্তু রাশি যেহেতু একটু বিরূপ রাশি বা বিরুদ্ধ রাশি, তাই একটু চিন্তা থাকলেও আখেরে তোমাদের সমস্ত বাধা দূর করে তোমরা বছরের সারা বছরটাকে আনন্দ করে কাটাতে পারবে। মানে বাধা তো পাবেই, যেহেতু গুরুদেব বিশ্বরাশি থাকবেন, তোমাদের ষষ্ঠ ভাব, কিন্তু মনে রেখো যে আখেরে যেহেতু নক্ষত্রগুলো গুরুদেবের ভালো পাবেন, তো তাই লগ্নপতি যদি গুরুদেব যদি স্ট্রং থাকে, বলবান থাকে,
তোমাদের অনুকূলে থাকে তাহলে কিন্তু সর্বক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। এটা মনে রেখো। বাধা তো আসবেই, কিন্তু বাধাগুলো কাটাবার জন্য যথেষ্ট শক্তি, যোগ্যতা, অর্থ, সামর্থ্য তোমাদের থাকবে সেই বাধাকে দূর করার। তাই চিন্তা করবে না, চিন্তা করার কিছু নেই। আর আমি বলবো ধনুরাশির প্রতিকার, ধনুরাশি ধনু লগ্ন হলে পোকরাজ অবশ্যই ধারণ করবে, হলুদের ব্যবহার করবে, হলুদের টিকা লাগাবে কপালে, গলায় এবং নাভিতে প্রতিদিন। আর বিষ্ণু সহস্রনাম জপ করবে, হলুদ খাওয়া, কাঁচা হলুদ খাওয়া ভোরবেলায়, এবং ধ্যান, প্রাণায়াম, আসন এগুলো তোমরা করতে থাকবে রোজ একদম। আর আসন, প্রাণায়াম এগুলো করতে থাকার সঙ্গে সঙ্গে তোমরা শাস্ত্র পাঠ করবে, যে কোনো প্রাচীন গ্রন্থ পাঠ করবে, যেই গ্রন্থগুলো ধর্মের সঙ্গে জড়িত, যে গ্রন্থগুলো আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত, সেই সমস্ত গ্রন্থ পাঠ করবে। তোমাদের একটা কথা বলবো, তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য, তোমাদের সম্পদ হলো জ্ঞান। আর জ্ঞান শুধু একমাত্র একটার উপায়ই পাওয়া যায়, সেটা হলো বই পড়া। বই পড়ো, বই পড়ো, বই পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞান লাভ করো। এটাই তোমাদের জীবনে মূল মন্ত্র, জীবনের সবথেকে বড় শক্তি। এটা থেকে কখনো বিচ্যুত হবে না। তাহলে দেখবে জীবনের সমস্ত বাধাকে তোমরা খুব অবলীলায় ঈশ্বরের সাহায্যে তোমরা এগুলো খুব সহজে সুন্দর করে কাটাতে পারছো এবং জীবনে উন্নতি লাভ করতে পারছো, যেটা খুব দরকার। আমি বললাম, আমি সবাইকে বলেছি, সবাইকে বলি যে শরণাগত হও, ঈশ্বরের শরণাগত হয়ে ধর্মের পথে থেকে, আধ্যাত্মিকতার পথে থেকে তোমরা জীবনের সমস্ত বাধাকে দূর করে যোদ্ধার মতো এগিয়ে চলো। সব কামনা বাসনা পূর্ণ তোমরা করতে পারবে, সেই ক্ষমতা তোমাদের আছে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।